আসসালামু আলাইকুম। ২ টা ঘটনা বলি। ঘটনা ১, গত সপ্তাহের মঙ্গলবার বা সোমবার আমি এখানে পাশে এক মার্কেটে গিয়েছিলাম আমার মেয়ের জন্য ঈদের কেনাকাটা করার জন্য। তো কেনাকাটা করার পর বেরিয়ে আসার পথে আমি দেখলাম রাস্তায় একজন টেবিল বসিয়ে সেখানে শনপাপড়ি বিক্রি করতেছে। তো আমরা যারা 19 কিডস তাদের শনপাপড়ি একটা নস্টালজিক খাবার। তাই আমি ভাবলাম যে এটা একটা কিনি। তো এই শনপাপড়ি কেনার পর আমি পাশের দোকানে সবজিও কিনেছিলাম। তো সবজি কেনার পর আমরা চলে আসি এবং রাতে এসে রিয়ালাইজ করতে পারি রাত ১২ টার দিকে যে আমরা আসলে শনপাপড়িটা নিয়ে আসিনি, দোকানে ফেলে এসেছি। তো পরদিন আমি অফিস শেষ করে আ অফিসের বাসে করে সেই বাজারে যাই। গিয়ে আ ওই দোকানদার কাছে গিয়ে দেখি সেখানে ওই দোকানদার নেই, অন্য আরেকজন বসে আছে। তো তখন তাকে আমি শুধু জানালাম যে, "ভাই এরকম একটা ঘটনা, আপনার দোকান থেকে আমি শনপাপড়ি নিয়েছিলাম। কিন্তু সেটি আমি ভুলে রেখে গেছি।" উনি আমাকে তার টেবিলের নিচ থেকে ঠিক সেই বয়ামটি বের করে দিলেন শনপাপড়ির, এবং ওইভাবেই পলিথিনটা বাঁধা ছিল। সেটি আমি নিয়ে আসলাম। এরপরের ঘটনা ২, সেটি হচ্ছে গত পরশু আমার অফিসের লাস্ট ডে ছিল। অফিস শেষ করে বিকেলে আমরা ভেবেছিলাম যে ঈদের জন্য টুকটাক কেনাকাটা যেগুলো ঈদের বাসার জন্য যে কেনাকাটাগুলো করতে হয় সেগুলো করব। আর এই তো ২ জন হয়তো বাইরে ইফতারি করব, এরকম একটা প্ল্যান ছিল। তো প্রতিমধ্যে আমরা আসলে ঘূর্ণি হওয়ার মধ্যে পড়ে যাই। গত পরশু ঢাকার এই অঞ্চলটাতে আসলে বেশ ভালোই ঝড় উঠেছিল। যদিও বৃষ্টি ছিল না, শুধুমাত্র বাতাসই ছিল বেশি। তো এই কারণে আমরা বেশি দূর এগোলাম না। আ আমরা অর্ধেক রাস্তাতে নেমে সেখানে বাজারেই আ বিভিন্ন দোকানের জিনিসপত্র দেখতেছিলাম। তো দেখতে আ আ নামার পর আসলে আমি যে অটোওয়ালাকে ভাড়া দেই, সে ভাড়া অরিজিনালি হওয়ার কথা ৳৫০। কিন্তু অটোওয়ালা ঈদ উপলক্ষে আমার কাছ থেকে ৳২০ বেশি চেয়ে নিলে ৳৭০ নিলেন। এরপর দোকানে বিভিন্ন জিনিস দেখার সময় সে অটোওয়ালা আবার আমার কাছে আসলেন। এসে তিনি আমার ফোনটি ভুলে অটোতে পড়ে গিয়েছিল। তিনি সেটা ফেরত দেওয়ার জন্য এসেছেন। আমি কিন্তু ইতিমধ্যে ৩-৪ টা দোকান পার হয়ে চলে এসেছি। উনি আমাকে খুঁজে বের করে ফোনটি দিয়ে গেলেন। পরে তার সাথে আমি ইফতার করলাম। এই তো। তো ২ টা ঘটনা থেকে আসলে আমার বেশ কিছু রিয়ালাইজেশন হলো, বা আপনাদেরও এই ধরনের রিয়ালাইজেশন হওয়ার কথা যে বাংলাদেশের প্রান্তিক মানুষজন, আমি এর আগেও বলেছিলাম যে নিজের সামর্থ্য মতো অসৎ। আসলে এই কথাটা সম্ভবত হওয়া উচিত অনেকে না জেনে অসৎ। হালাল হারাম কোনটা সেটা তারা বুঝতে পারেন না, এ কারণেই অসৎ। যেমন যে অটোওয়ালা আমার কাছ থেকে ৳২০ বাড়তি নিয়েছে, এটা অনেকের জন্য জুলুম হতে পারে। কিন্তু আ সেটি কিন্তু তিনি যেহেতু আমার কাছ থেকে বলে নিচ্ছেন, তার কাছে এটা অসততা মনে হচ্ছে না, বা সেটা তার কাছে খারাপ কাজ মনে হচ্ছে না বা হারাম কাজ মনে হচ্ছে না। সে কারণে তিনি আমার কাছ থেকে ৳২০ বাড়তি নিয়েছেন ঈদের সময় হিসেবে। আর তিনি আমার ফোনটি যখন পেয়েছেন, তখন কিন্তু ঠিকই আ তার আ মনে হয়েছে যে এই ফোনটা যদি আমি মেরে দেই তাহলে সেটি একটা হারাম পয়সা হবে। তো তিনি কিন্তু তার নিজের কাছে সৎ থাকার জন্য আ আমার কাছে সেই ফোনটি ফেরত দিতে এসেছিলেন। আ সেম একইভাবে শনপাপড়ি যে শনপাপড়ি আমাকে দিয়েছে, আমি একই বয়ামের শনপাপড়ি এর আগেও খেয়েছি। সেটা কোয়ালিটি এটার কোয়ালিটির মধ্যে বেশ তফাৎ আছে। তবে দাম কিন্তু আমি আগের বয়ামেরই দিয়েছি। আ তো আ উনার কাছে এই কাজটাকে অসৎ মনে হচ্ছে না যে কম দামের জিনিস বেশি দামে তিনি বিক্রি করতেছেন। এটা কিন্তু তার কাছে অসৎ মনে হচ্ছে না। কিন্তু তিনি আসলে আ আমার একটা জিনিস তার নিজের কাছে পুরোপুরি মেরে দিবে, এই জিনিসটা তার কাছে অসৎ মনে হচ্ছে। তার মানে তার কাছে হালাল হারামের সংজ্ঞাটা খুব একটা ক্লিয়ার না। এই তো। তো আমার মনে হয় যে বাংলাদেশের আ প্রান্তিক পর্যায়ে অনেক মানুষই আছে এরকম, যারা আসলে আ হালাল কোনটা হারাম কোনটা সেটা না জানার কারণে অসৎ। আর এই জিনিসটা কাজে লাগিয়ে আমাদের দেশে যারা রাঘববোয়াল আছে, তারাও আসলে আমাদের পকেট কাটতে শুরু করে। তারা বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের কাছ থেকে আ অনৈতিকভাবে অনেক কিছু দাবি করে, এবং ঘুষ, চাঁদাবাজি এগুলো আমাদের সমাজে চলতেই থাকে। তো এই ২ টা ঘটনা থেকে আমার যা মনে হচ্ছে যে আমাদের প্রান্তিক পর্যায়ে মানুষের মধ্যে সচেতনতাটার বেশ ভালো একটা অভাব আছে। যদি এই সচেতনতাটা আমরা কোনোভাবে ডেভেলপ করতে পারি, তাহলে হয়তো বাংলাদেশের যে এই দুর্নীতির দুষ্ট চক্র, সেটা থেকেও আমরা বের হয়ে আসতে পারবো। আপনার কি মনে হয়? জানাবেন। আল্লাহ হাফেজ।